বাংলাদেশের রাজনীতির আকাশে এক বিশাল কালো মেঘ ঘনীভূত হচ্ছে, যে জুলাই বিপ্লবের রক্তক্ষয়ী সংগ্রামের ওপর দাঁড়িয়ে এই নতুন সরকার শপথ নিল। সেই শপথের প্রথম দিনেই কি তবে ভাঙনের সুর বেজে উঠল? একদিকে জনগণের আকাঙ্ক্ষার জুলাই সনদ, অন্যদিকে বিএনপির আইনি ঢাল। এই দুয়ের মাঝখানে দাঁড়িয়ে আছে বাংলাদেশের ভবিষ্যৎ। 17 বছরের একনায়কতন্ত্রের অবসানের পর আমরা কি তবে এক ভয়াবহ সাংবিধানিক সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছি? আজকের এই প্রতিবেদনে আমরা উন্মোচন করব পর্দার ওপারের সেই রাজনৈতিক দাবা খেলা, যেখানে একটি মাত্র চাল বদলে দিতে পারে দেশের মানচিত্র। জামায়াত এবং এনসিপি কি তবে বিএনপিকে চেকমেট দিয়ে দিল? কেন শপথের দিনেই উত্তাল হয়ে উঠল সংসদ ভবন? এই রহস্যের গভীরে যেতে হলে আমাদের ফিরে তাকাতে হবে সেই ঐতিহাসিক গণভোটের দিকে। জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে নতুন সূর্যোদয় হয়েছিল এক বিশাল প্রত্যাশা নিয়ে। দীর্ঘ লড়াইয়ের পর গঠিত হল নতুন সরকার। দেশের মানুষ বিপুল উৎসাহে গণভোটে অংশ নিল। উদ্দেশ্য একটাই, জুলাই সনদ বাস্তবায়ন এবং একটি স্বাধীন সংস্কার পরিষদের মাধ্যমে সংবিধানের আমূল পরিবর্তন। গণভোটে দেশের মানুষ স্পষ্টভাবে হ্যাঁ ভোট দিয়ে জানিয়ে দিল তারা পুরনো ব্যবস্থার মেরামত নয়, বরং পুনর্লিখন চায়। কিন্তু উৎসবের আমেজ বিষাদে রূপ নিল ঠিক তখনই যখন নতুন সরকারের নির্বাচিত এমপিরা শপথ নিতে এলেন। দৃশ্যপটটি কল্পনা করুন, সংসদ ভবনে উৎসব মুখর পরিবেশ, কিন্তু সেই আনন্দ ম্লান হয়ে গেল যখন দেখা গেল বিএনপির নির্বাচিত এমপিরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে অস্বীকৃতি জানিয়েছেন। বিএনপির প্রভাবশালী নেতা সালাউদ্দিন আহমেদ এক যুক্তি খাড়া করলেন, যা পুরো রাজনৈতিক অঙ্গনকে নাড়িয়ে দিল। তিনি বললেন, বর্তমান সংবিধানে এই সংস্কার পরিষদের কোনো অস্তিত্বই নেই, তাই আগে সংসদে আইন পাশ করতে হবে, তারপরই তারা শপথ নেবেন। আপাত দৃষ্টিতে এটি একটি নিখুঁত আইনি যুক্তি মনে হতে পারে, কিন্তু এর আড়ালে কি কোনো গভীর রাজনৈতিক অভিসন্ধি লুকিয়ে আছে? সংবিধান বিশেষজ্ঞ এবং রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু অন্য গন্ধ পাচ্ছেন। তারা মনে করছেন এটি শুধুই সংবিধান রক্ষা নয়, বরং জুলাই সনদের মাধ্যমে গঠিত স্বাধীন পরিষদের হাতে ক্ষমতা ছেড়ে না দেওয়ার একটি সূক্ষ্ম কৌশল। কিন্তু আসল ঘটনা এখানেই শেষ নয়। সালাউদ্দিন আহমেদের এই টেকনিক্যাল যুক্তির বিপরীতে সুপ্রিম কোর্টের বাঘা বাঘা আইনজীবীরা এক বিস্ফোরক তথ্য সামনে এনেছেন। তারা বলছেন যে জুলাই বাস্তবায়ন আদেশ 2025-এর অধীনে এই নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হয়েছে, সেটি নিজেই একটি আইন। এখন প্রশ্ন হল, যদি এই আদেশের অধীনে হওয়া নির্বাচন বৈধ হয়, তবে গণভোট কেন অবৈধ হবে? যদি গণভোট অবৈধ হয়, তবে তো পুরো নির্বাচনী প্রশ্নের মুখে পড়ে যায়। বিশ্লেষকরা বলছেন বিএনপি এখানে একটি বিপজ্জনক দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে, সংসদের সার্বভৌমত্ব বনাম জনরায়ের সার্বভৌমত্ব। বিএনপি সম্ভবত চাইছে না সংবিধান সংস্কারের মতো গুরুত্বপূর্ণ কাজটি এমন কোনো পরিষদের হাতে থাকুক যেখানে তাদের একক নিয়ন্ত্রণ নেই, কারণ এই সংস্কার পরিষদে যদি এনসিপি, জামায়াত এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা থাকেন, তবে বিএনপি চাইলেই তাদের দলীয় এজেন্ডা বাস্তবায়ন করতে পারবে না। এই টানাপড়নের মাঝেই শুরু হলো আসল নাটক। বিএনপির এই সিদ্ধান্তে তাদের প্রধান জোট সঙ্গী জামায়াত এবং এনসিপি তীব্র প্রতিক্রিয়া দেখালো। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠল যে এনসিপি মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানই বয়কট করে বসল। এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ এবং সার্জিস আলমের বক্তব্য ছিল আগুনের মতো খাড়া। তারা পরিষ্কার জানিয়ে দিলেন, গণভোটের রায়কে পাশ কাটিয়ে যাওয়া মানে জুলাই বিপ্লবের শহীদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করা। রাজনৈতিক বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, এটি বিএনপির জন্য আত্মঘাতী হতে পারে, কারণ এই সরকার শুধু ভোটের ওপর দাঁড়িয়ে নেই, এটি দাঁড়িয়ে আছে জুলাই বিপ্লবের নৈতিক ভিত্তির ওপর। আর ঠিক এই জায়গাটাই পুরো গল্প বদলে দেয়। এখন প্রশ্ন উঠছে, যদি বিএনপি পিছু না হটে তবে কি হবে? আইনজ্ঞরা এক ভয়াবহ সমান্তরাল ক্ষমতার কেন্দ্রের ইঙ্গিত দিচ্ছেন। এনসিপি এবং জামায়াতের মোট 77 জন সদস্য যদি সংস্কার পরিষদের শপথ নিয়ে আলাদা অধিবেশন ডাকেন, যা কিনা বর্তমান আইনে সম্ভব, তবে দেশে দুটি পৃথক ক্ষমতার উৎস তৈরি হবে। একদিকে থাকবে নির্বাচিত সংসদ, অন্যদিকে থাকবে জনগণের সরাসরি ম্যান্ডেট পাওয়া সংস্কার পরিষদ। এটি রাষ্ট্রকে এক চরম অস্থিতিশীলতার দিকে ঠেলে দেবে। এরই মধ্যে আগুনে ঘি ঢেলেছে একটি রিট, হাইকোর্টে দায়ের করা একটি রিট। একজন আইনজীবী গণভোটের বৈধতা চ্যালেঞ্জ করেছেন এই যুক্তিতে
যে সংবিধানে গণভোটের কোনো বিধান নেই। অনেকে সন্দেহ করছেন, এটি কি তবে সরকারের একটি স্ট্র্যাটেজিক এক্সিট প্ল্যান? আদালতকে ঢাল হিসেবে ব্যবহার করে কি জুলাই সনদের বাধ্যবাধকতা থেকে সরে আসার চেষ্টা চলছে? কিন্তু রাজনীতির হিসাব নিকাশ শুধু আইনি মারপ্যাচে সীমাবদ্ধ থাকে না। এখানে সংখ্যাতত্ত্বই শেষ কথা বলে। আর এখানেই বিএনপি একটি বড় ভুল করে ফেলেছে বলে মনে হচ্ছে। জুলাই বাস্তবায়ন আদেশের একটি বিশেষ ধারা এখন সরকারের ঘুম হারাম করে দিচ্ছে। আইন অনুযায়ী সংস্কার পরিষদের কার্যক্রম শুরুর জন্য কোরাম পূর্ণ করতে মাত্র 60 জন সদস্যের প্রয়োজন। এবার একটু অঙ্কের হিসেব মেলানো যাক। বিএনপি শপথ না নিলেও জামায়াত এবং এনসিপি জোটের হাতে এমন 77 জন এমপি আছেন যারা ইতিমধ্যে শপথ নিয়েছেন। অর্থাৎ কোরামের প্রয়োজনীয় 60 জনের থেকেও 17 জন সদস্য বেশি আছে তাদের হাতে। একেই বলে টেকনিক্যাল চেকমেট। বিএনপি বয়কট করলেও জামায়াত এবং এনসিপি চাইলে আগামীকালই সংস্কার পরিষদের অধিবেশন ডেকে কাজ শুরু করে দিতে পারে। তাদের জন্য বিএনপির অনুমতির কোনো প্রয়োজন নেই। এরপর যা ঘটতে পারে তা কল্পনা করলেও শিউরে উঠতে হয়। একদিকে জাতীয় সংসদে বিএনপি দেশ চালাবে, অন্যদিকে জামায়াত এনসিপি পরিচালিত পরিষদ নতুন সংবিধানের খসড়া তৈরি করবে। যেহেতু জনগণ গণভোটে এই পরিষদের পক্ষেই রায় দিয়েছে, তাই নৈতিকভাবে এই পরিষদের তৈরি করা সংবিধানের বৈধতা সংসদের চেয়েও বেশি হতে পারে। তৈরি হবে প্যারালাল লেজিসলেচার বা সমান্তরাল আইনসভা। সরকার বলবে আমরা মানি না, আর পরিষদ বলবে আমাদের হাতে জনগণের ম্যান্ডেট আছে। এই সাংবিধানিক সংঘাত শেষ পর্যন্ত রাজপথে গড়াতে বাধ্য। বিএনপির নীতি নির্ধারকরা হয়তো ভেবেছিলেন তারা না থাকলে পরিষদ অকার্যকর হয়ে যাবে, কিন্তু ড্রাফটিংয়ের সময় কোরামের এই ফাঁদটি হয়তো তারা খেয়ালই করেননি। এখন বিএনপি এক ক্যাচ 22 বা উভয় সংকটে বন্দী। যদি তারা এখন নতি স্বীকার করে শপথ নেয়, তাহলে তাদের আগের অবস্থান ভুল প্রমাণিত হবে। আর যদি না নেয়, তবে জামায়াত এনসিপি এককভাবে সংস্কারের কৃতিত্ব নিয়ে নেবে এবং ভবিষ্যতে বিএনপিকে বিপ্লব বিরোধী হিসেবে চিহ্নিত করার সুযোগ পাবে। বিশ্লেষকরা মনে করছেন বিএনপি এখন চাতক পাখির মতো হাইকোর্টের দিকে তাকিয়ে আছে। যদি আদালত পুরো প্রক্রিয়াটি স্থগিত করে দেয়, তবেই তারা এই ফাঁদ থেকে সম্মানজনকভাবে বের হতে পারবে। কিন্তু মাঠের রাজনীতি কি এত সহজে শান্ত হবে? এই সংকটের সমাধান তবে কোথায়? সংবিধান বিশেষজ্ঞরা বলছেন, দেশকে এই ভয়াবহ সংঘাত থেকে বাঁচাতে হলে জাতীয় ঐক্যমতের কোনো বিকল্প নেই। বিএনপি চাইলে সংসদে দ্রুত বিল এনে এই পরিষদকে আইনি বৈধতা দিতে পারে। এতে তাদের আইনি যুক্তিও রক্ষা পায়, আবার জুলাই সনদের স্পিরিটও বজায় থাকে। কিন্তু সরকার যদি জেদ ধরে বসে থাকে এবং শরিকদের উপেক্ষা করে এককভাবে সংবিধান বদলাতে চায়, তবে রাজপথ আবার উত্তপ্ত হবে। মনে রাখতে হবে, জামায়াত বা এনসিপি যারা জুলাই বিপ্লবের সামনের সারিতে ছিল, তারা সহজে মাঠ ছাড়বে না। জুলাই সনদ কোনো সাধারণ কাগজ নয়, এটি একটি জাতির রক্ত ভেজা আকাঙ্ক্ষা। বিএনপি সরকার গঠনের পর সেই আকাঙ্ক্ষাকে কতটা সম্মান দিচ্ছে, তার উপরই নির্ভর করছে বাংলাদেশের আগামী কয়েক দশকের ভবিষ্যৎ। আইনি মারপ্যাচে হয়তো সময় কেনা যায়, কিন্তু জনরায়ের স্রোতকে কি আটকে রাখা সম্ভব? ইতিহাস সাক্ষ্য দেয়, যারা জনরায়কে উপেক্ষা করেছে তাদের পরিণতি কখনোই সুখকর হয়নি। জামায়াত এনসিপির হাতে থাকা 77 আসনের সেই অদৃশ্য বোতামটি যদি একবার টিপে দেওয়া হয়, তবে বাংলাদেশের রাজনীতি কোন অতল গহ্বরে গিয়ে পড়বে তা ভেবে আজ পুরো জাতি শঙ্কিত। আমরা কি তবে আবার এক অস্থিরতার বৃত্তে প্রবেশ করতে যাচ্ছি, নাকি শুভবুদ্ধির উদয় হবে শেষ মুহূর্তে? উত্তরটা হয়তো সময়ের গর্ভেই লুকিয়ে আছে। আপনার কি মনে হয়, বিএনপি কি আসলেই সংবিধান রক্ষার জন্য এই অবস্থান নিয়েছে, নাকি এটি ক্ষমতার একক নিয়ন্ত্রণের একটি কৌশল? কমেন্টে আপনার মতামত জানান। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।